অভাব ছিল মারাত্মক। এমনও সময় গেছে 3 দিন কিছু খাবার জোটে না। এই পান দোকানে বসেই আমি 7টা বই লিখেছি। নয় বাংলা ভাষার না, বাংলারও গৌরব। আমি চাই আপনারা তাকে স্বীকৃতি দিন। বেহালার মদনমোহন তলায় মুরাদপুর কেএমসি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো ফুটেই বাজারের মাঝে পিন্টু পোহানের 3 ফুট বাই 3 ফুটের ছোট্ট দোকান, যাকে বলে গুমটি। খদ্দের সামলানোর ফাঁকে ফাঁকে নিন্দুকের ব্যঙ্গ বিদ্রুপ উপেক্ষা করে পিন্টু পোহান 25 বছর ধরে এই দোকানে বসেই সাহিত্য চর্চা করে যাচ্ছেন। লিখে ফেলেছেন 12টারও বেশি উপন্যাস, 200রও বেশি গল্প ও কবিতা, তাছাড়া অসংখ্য ছোট বড় গদ্য। তার প্রকাশিত লেখার সংখ্যা 2000-এরও বেশি। আর আজ আমরা চলে এসেছি পিন্টু পোহান বাবুর কাছে, তার কাছ থেকে জেনে নেব তার জীবনের কিছু গল্প। পড়ার ঝোঁক আমার খুব মারাত্মক ছিল, শুধুমাত্র পাঠ্যপুস্তক। আমাদের মতো বাড়িতে তো গল্পের বই পাওয়া তো খুব মুশকিল, জানেন। আমরা আসলে দুবেলার ভাত যাদের জোটে না, যাদের জলা থেকে শাক তুলে জলায় নেমে মাছ ধরে, যাদের অভাব দূর করতে হয় শৈশব থেকে, তাদের বাড়িতে বই বা পড়ার চলন থাকবে এটা ভাবাটাও খুব, আপনারা বুঝতেই পারছেন, তা ভাবাটাই অবান্তর। তো ছোটবেলা থেকে আমার বই পড়ার খুব নেশা ছিল, যাকে বলে। শুধুমাত্র পাঠ্যপুস্তক না, পাঠ্যপুস্তকের বাইরে প্রচুর বই পড়তাম। এমনকি তখনকার ব্যাকরণ বা গ্রামার বইয়ের পিছনে দেখবেন বাংলা অনেক উপন্যাস থেকে টুকরো অংশ থাকতো, কিংবা কোনো কবিতার অংশ, ভাব সম্প্রসারণের এগুলো। সেগুলো আমি যখন 3 পড়ি তখন আমার দাদা দিদির বই, গ্রামার বই বা ব্যাকরণ বই থেকে ওইগুলো পড়তাম। চারিদিকে বইয়ের খোঁজে যেতাম। এমনকি ঠোঙা তৈরি করতাম তখন, আমাদের অভাবের কারণে ঠোঙা তৈরি করতে হতো। ওখানে গিয়ে দেখলাম যে বইয়ের কেজি, খবরের কাগজ যত দামে কিনে না যায় তার থেকে কম দাম কিন্তু বইয়ের। এরকম ঠোঙা তৈরি করবো বলে ওদের কাছ থেকে বইপত্র আনতাম। এছাড়া আমাদের আশেপাশে তখন বেহালায় অনেকগুলো লাইব্রেরি ছিল, সচল ছিল। তার মধ্যে এখনো অনেকগুলো আছে, জাজরি লাইব্রেরি। এই লাইব্রেরিতে যেতাম, বই সংগ্রহ করতাম, পড়তাম। অভাব ছিল মারাত্মক। এমনও সময় গেছে 3 দিন কিছু খাবার দিত না। আমার পরিষ্কার মনে আছে যে 3 দিনের পরে শুধুমাত্র চালের দোকানটাই হয়েছে। সে বিভীষিকাময় দিন গেছে। পিন্টু বাবু, আপনি বললেন আপনার প্রথম লেখা বই পারুল মাসির ছাগলছানা, তা কত সালে প্রকাশ হয়েছিল? পারুল মাসির ছাগলছানা প্রকাশিত হয়েছিল 2017-তে প্রকাশিত। আর লেখা শুরু করেছেন কবে থেকে? ছোটবেলা থেকেই লিখতাম, বিভিন্ন কবিতা গান কি না লিখেছি। ছোটবেলার সেই লেখাগুলোর প্রয়োজন ছিল। যাই হোক, পরবর্তীকালে সেগুলো এত বিচ্ছিরি লেগেছিল যে ছিঁড়েই ফেলে দিয়েছি সব। ক্লাস 9-10-এ যখন পড়তাম তখন বিভিন্ন পত্রপত্রিকায় লেখা পাঠানো শুরু করি। তার মধ্যে সুক্তারা, নবকল্লোল। তখন আমাদের একাদশ দ্বাদশ বলে পত্রিকা বেরোতো, ধরুন। তারপরে নবম দশম বলে পত্রিকা বেরোতো। এদের পিছনে একটা করে পাতা থাকতো যেখানে কবিতা ছাপা হতো, গল্প ছাপা হতো। এদেরকে পাঠাতাম, একটা দুটো লেখা এইসবে প্রকাশিত হতো। তারপর বন্ধুরা যেমন তাদের কলেজ ম্যাগাজিনে বা স্কুল ম্যাগাজিনে কোনো গল্প কবিতা দেবে, আমি লিখে দিতাম, তারা তাদের নামে প্রকাশ করতো। আপনি লিখে দিতেন, তারা তাদের নাম করে প্রকাশ করতো? ছেলেবেলায় তো আমাদের ওটাই ছিল আনন্দ। পরীক্ষা দিতে বসেছি, পিছনের বন্ধু পাস করতে পারবে না জানি, সেজন্য একটু কাত হয়ে গেলাম, আর পিছনের বন্ধু দেখে দেখে লিখে নিল। এটাই আমাদের আনন্দ ছিল। এটা মুক্ত কণ্ঠে বলছি, এগুলো আমরা করে আনন্দ পেতাম, একটা গর্ব হতো যে আমার বন্ধুটা ফেল করে যেত, তাকে বাঁচিয়ে দিলাম, পাস করিয়ে দিলাম। তো সেই রকম ভাবে আমার বন্ধু কাউকে প্রেমপত্র দেবে, সেখানে আমি লিখে দিলাম সুন্দর করে একটা চিঠি। সে জাস্ট সেই চিঠিটা নিয়ে গিয়ে তার নাম করে দিল। সেরকম তাদের স্কুল ম্যাগাজিনে গল্প কবিতাও অনেক লিখে দিয়েছি। ছোটবেলা থেকে তো অনেক পরিশ্রম করে বা কষ্ট করে এই জায়গায় এসে দাঁড়িয়েছেন, আর এখনো কষ্ট করে যাচ্ছেন সংসার চালাতে বা নিজের খরচ তোলার জন্য। কখনো কি বিভাগ করার কথা ভেবেছেন? একটা সময় প্রতিদিনই এরকমই ভাবতাম।
যে আমার এই অভাব আর দারিদ্র, এই টানাটানির পিছনে একটা কারণ তো হচ্ছে সাহিত্যকে ভালোবাসা। আপনাকে তো এটা স্বীকার করতেই হবে। তো এত অভাব অনটন এসেছে, এত প্রতিকূলতা এসেছে, ভেবেছি এবারে লেখা ছেড়েই দেবো, এবার এই সাহিত্য টাইত্য এসব করে কি হবে। কিন্তু তাৎক্ষণিক ভাবনা, একটা সময় খুবই দিনের পর দিন ফ্রাস্ট্রেশনের মধ্যে গিয়েছি, এটা আপনি অস্বীকার করবেন। সেক্ষেত্রে বই আবার আমাকে পথ দেখিয়েছে। আমি এটা বিভিন্ন লেখায় লিখেছি। এক সময় ম্যাক্সিম গোর্কির লেখা আমি আজ থেকে 30 বছর আগেও পড়েছি। আবার 10 বছর আগেই সেই বই পড়ে আবার আমি কিন্তু অনুপ্রেরণা পেয়েছি যে এই কষ্ট আঁকড়ে, এই লড়াই আঁকড়ে পড়ে থেকে নিজের লক্ষ্যে পৌঁছানো। তাছাড়া একটা কথা আপনাকে বলি, বই আমার ভালোবাসার জগৎ। মানুষকে আনন্দ দেয়, বিভিন্ন জিনিস আনন্দ দেয়। আমি ভালো কিছু খেতে, মানে যা অন্যরা ভালো বলে, আমার কিন্তু সেগুলোর প্রতি লোভ নেই। খাওয়া দাওয়ার প্রতি লোভ নেই, পোশাক আশাকের প্রতি লোভ নেই, কিন্তু বইয়ের প্রতি আমার মারাত্মক লোভ। আর দুর্বলতা হচ্ছে আমিও চেষ্টা করি ভালো কিছু লিখতে। আমার মনে হয় ভালো কিছু, সেটা পাঠকরা বলবেন এতদিনে খুবই ভালো কিছু লিখেছি। তো আমার মনে হয় আমার একেবারে বলতে পারি যে এইরকম জীবনেও লিখতে পারবো না আমি এত সুন্দর, এরকম লেখাটা আমি লিখতে পারি। সেই সব থেকে সুন্দর, সব থেকে ভালো লেখাটার উদ্দেশ্যই কিন্তু আমার এগিয়ে যাওয়া, সেটাই কিন্তু আমার লক্ষ্য। ফলে বারবার এরকম ভাবনা এসেছে, দুঃতরিকা এই অভাব অনটন দারিদ্র, এই অবহেলা অবজ্ঞা, এসবের দরকার নেই, আমি অন্য পেশার সঙ্গে যুক্ত হয়ে যাই। হ্যাঁ, লেখাপড়া একেবারে ছেড়ে দিই, কিন্তু আবার ফিরেও আসতে হয়েছে। এই লড়াইটা কিন্তু মনের মধ্যে চলেছে, বাইরে কিন্তু প্রকাশ হয়নি। ভবিষ্যতে পরিকল্পনা কি আছে? ভবিষ্যতের পরিকল্পনা বলতে, সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, এবং রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তো সাহিত্যের জন্য অনেক কিছুই করেন। তো রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের টাকায় পরিচালিত বিভিন্ন সাহিত্য সংগঠন, তাদের কাছে আমার আবেদনটা নিয়ে যাওয়া, যে এই যে ফুটপাতে বসে 25 বছর ধরে আমি পড়ছি, লিখছি, এটা আমার মনে হচ্ছে এটা শুধু বাংলা সাহিত্যের নয়, বাংলা ভাষার না, বাংলারও গৌরব। আমি চাই আপনারা তাকে স্বীকৃতি দিন। এই 25 বছর ধরে ফুটপাতে বসে আমি যে সাহিত্য চর্চা করছি, এটা মনে হয় শুধুমাত্র বাংলা সাহিত্যের, বাংলা ভাষার নয়, বাংলারও গৌরব। গৌরবের একটা ইতিহাস, এই ইতিহাসের স্বীকৃতি চাই। আমি তো গরিব মানুষ, আমি বলেছি এমন দিন গেছে, দিনের পর দিন না খেয়ে থেকেছি। শুধুমাত্র জলা থেকে বর্মা শাক বলে একটা শাক পাওয়া যেত, সেই তার শাক তুলে আনতাম, আর মা রান্না করে দিত, সেই ভাত, শাক ভাত খেয়েই আনন্দে দিন কাটিয়েছি। আমি আজও শাক ভাত খেয়েই দিন কাটাতে পারি। আমাকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা পুরস্কার দিতে হবে না, অন্তত স্বীকৃতি দিন যে বাংলায় এরকম একটা মানুষ আছে, যিনি ফুটপাতে বসে আজও সাহিত্য চর্চা করছেন, আজও বই পড়ে চলেছেন, যিনি ফুটপাতে বসেই বাংলায় ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি অর্জন করেছেন, আরো অনেক ডিগ্রি অর্জন করেছেন। অন্তত সেই স্বীকৃতিটা দিন, স্বীকার করুন।